লক্ষণ সেনকে কেন অবাগা বলা হয়? কারণ তার যে বাপ বল্লাল সেন, সে অনেক বেশি পরিমাণে হায়াত পাইছে। এই জন্য লক্ষণ সেন আসলে আপনার রাজা হইতে হইতে বুড়া হয়ে গেছে। ৬০ বছর বয়সে সে সিংহাসন লাভ করছে। তো আবার সে কিন্তু ভালো যোদ্ধা ছিল, সে কিন্তু খুব যুদ্ধ বিগ্রহ করতো। কিন্তু যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খোঁজতে এসে তাকে আক্রমণ করলো, সে তো ওই সময় বুড়া ছিল, বুড়া রাজা কি আর করবে, পরে সে জীবন নিয়ে পালাইছে। তো বলা হয় এই যে বল্লাল সেন, সে তো কৌলিন্য প্রথা প্রবর্তন করছে, দান সাগর অদ্ভুত সাগর লিখছে। তো এই যে সে দান সাগর অদ্ভুত সাগর এই পুরাটা শেষ করে যেতে পারে নাই আমাদের এই লক্ষণ সেন। তার বাবার যে অদ্ভুত সাগর, যেটা মতান্তরে দান সাগরও বলে, এই দুইটা গ্রন্থকে সে মানে সেইটাকে মানে সম্পূর্ণ করছে লিখে। তো বল্লাল সেন যেহেতু দীর্ঘদিন ধরে রাজ্য শাসন করছে, আর সে আপনার বল্লাল সেন যেহেতু অনেক দিন ধরে শাসন করছে, এই জন্য লক্ষণ সেন আসলে বুড়া বয়সে সে রাজ্য ফিরে পাইছে। তো বলা হয় যে বল্লাল সেন একদম বুড়া বয়সে তার স্ত্রীকে নিয়ে তার স্ত্রীর নাম হচ্ছে রমা, রমা দেবী। তো রমা দেবীকে সে বিয়ে করছিল। এখন চালুক্য, সে ছিল আবার চালুক্য কন্যা, এগুলো আসবে না, চালুক্য কন্যা রমা দেবীকে বিয়ে করে সে চালুক্য সাম্রাজ্য নিজে দখল করে নিয়েছে। তো বলা যায় যে বল্লাল সেন সে মোটামুটি সেন বংশ পুরা বাংলায় ছড়াই ছিটিয়ে দিছে, এবং সে খুব ভালো বলতবিয়তেই বাংলা শাসন করত। তো এরপরে বল্লাল সেনের সে যখন বুড়ো হয়ে গেছে, তখন সে আস্তে আপনার নিজের রাজ্য ছেড়ে দিয়ে পুত্রের হাতে দিয়ে আহ, সে আপনার নদীর ধারে চলে গেছে, আর নদীর ধারে যে নদী মানে অবকাশ যাপনে চলে গেছে তার স্ত্রীকে নিয়ে। তো লক্ষণ সেন ৬০ বছর বয়সে সিংহাসন আরোহণ করলো। আর সে তখন প্রায় বুড়া, ঠিক আছে। তখন তার বাবার যে অসমাপ্ত লেখা দান সাগর অদ্ভুত সাগর সে নিজে সম্পন্ন করলো। তো এখানে তাকে কেন আরেকজন আপনার অবাগা আছে কোনটা, ওই যে ধরেন আমাদের এই যে ব্রিটেনের এখন যে রাজা, বর্তমান রাজা চার্লস, তো সে তো তার যে মা রানী এলিজাবেথ, সেও কিন্তু খুব অনেক দিন হায়াত পাইছে না, এই জন্য ওই বেচারা রাজা হইতে হইতে বুড়া হয়ে গেছে। তো এরকম অবাগা আর সে ওই প্রিন্সেস ডায়নার জামাই চার্লস আর। তো এখন ৬০ বছর বয়সে সে সিংহাসন লাভ করার কারণে সে অনেকটা দুর্বল প্রকৃতি, একদম বুড়া মানুষ ছিল আর। তো ১৩ শতকের প্রথম দিকে মুসলিম সেনাপতি বখতিয়ার খিজলি, উনি মোটামুটি আপনার আসাম দখল করে ফেলছে, মানে আসামে তার নিজের রাজ্য গঠন করে ফেলছে। এখন এই যে সেন বংশের লক্ষণ সেন, সে মোটামুটি ভয় পাওয়া শুরু করে দিছে যে কোন সময় আবার বখতিয়ার খুঁজলে এসে আবার আক্রমণ টাক্রমণ করে। এই জন্য সে অনেকগুলা জায়গায় অনেকগুলা গিরিপথে সৈন্য সামন্ত বসাইছে, যাতে ওদিক দিয়ে আক্রমণ না করতে পারে। কিন্তু এই যে বখতিয়ার খুঁজলে, সে তো খুব চালাক, সে কি করছে, জঙ্গল দিয়ে আসছে। মানে আহ, আপনার লক্ষণ সেন বুঝেও নাই যে জঙ্গল দিয়ে সে আক্রমণ করবে। তো জঙ্গল দিয়ে আসছে, সে এত দ্রুত বেগে আসছিল যে তার বিশাল যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী তার সাথে তাল মিলাইতে পারে নাই। তার সাথে তার দ্রুতগামী ঘোড়ার সাথে মাত্র ১৬-১৭ জনের মতো একটা বহর ঘোড়সাওয়ার, তারা তার সাথে তাল মিলাইতে পারছে। মানে তার এত ক্ষিপ্র গতিতে সে আসছে। তো সে যখন এবার আপনার রাজদরবারে আসলো, তখন ওই যে লক্ষণ সেন, বুড়া লক্ষণ সেন দুপুরের ভাত খাইতেছিল। তো যখন আপনার দুর্গের মধ্যে আসলো, দুর্গের সামনে যখন তারা ১৭-১৮ জন এসে যখন দাঁড়াইলো, তখন লক্ষণ, ওই যে দুর্গের পাহারাদার যারা, ওরা মনে করছে ওরা ঘোড়া বেচতে আসছে। মানে ওরা বুঝে নাই যে ওরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খোঁজদিকে চিনে নাই, তারা মনে করছে ওরা ঘোড়া ঘোড়া বিক্রি করার জন্য আছে। পরে তারা দুর্গের গেট খুলে দিছে। এইবার ভিতরে যাইয়া এই ১৭-১৮ জন তুখুল ভাবে ধ্বংসলীলা চালান শুরু করেছে, যারে পায় তারে মারতেছে। পরে লক্ষণ সেন কোনো প্রকার প্রতিরোধ না করে সে পিছনের দরজা দিয়ে বোট দিয়ে পালায়ে গেছে আপনার ১২০৪ সালে। তো সেই একজন বাংলার শাসক পালাইলো। পালানোর পরে ২০২৪ সালে আমাদের বুবুজান, সেও এই ছাত্র জনতার বিক্ষোভের তোপের মুখে পুরে হেলিকপ্টার দিয়ে পালাইছে। এর মাঝখানে আর কোনো শাসক, বাংলার আর কোনো শাসক পালায় নাই। মানে বিশাল বড় একটা ইতিহাস রচনা করে ফেলছে শেখ হাসিনা। এটা এর আগে একদিনও বললাম যে এরপরে আমরা যতগুলো শাসক দেখি আপনার বখতিয়ার খলজির পরে, কেউ
পরাজয় বরণ করছে, সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছে, হওয়ার পরে সে মারা গেছে, ঠিক আছে, কিন্তু পালায় নাই। এখানে এই শেখ হাসিনা শেষমেশ একটা, এই লক্ষণ সেনের পরে ইতিহাসের পাতায় নতুন করে একটা নাম লেখাইলো আমাদের বাংলা, মানে আমাদের বাংলাদেশের এই কেন্দ্রিকারী। তো এই লক্ষণ সেন পালায় কি করছে, তার আরেকটা রাজধানী ছিল, প্রথম রাজধানী ছিল নদিয়া। তো নদিয়া আক্রমণ করছে, বিদ্যুৎ লক্ষণ সেন প্রতিরোধ না করে সেই যে মুন্সিগঞ্জের যে বিক্রমপুরে এসে সেকেন্ড রাজধানীতে এসে আশ্রয় গ্রহণ করছে, এবং এখানে সে কিছুদিন রাজ্য পরিচালনা করছে। করার পরে তার সেই পুত্র, সর্বশেষ পুত্র যে কেশব সেন, কেশব সেন ছিল তার সর্বশেষ ছেলে। সেই কেশব সেনও এখানে কিছু দিন আপনার শাসন করছে। তো এই 41তম বিসিএসে আসছিল যে স্বাধীন মানে বাংলার শেষ শাসক কে। এখন যদি আপনাকে যদি বলে যে শেষ শাসক কে, এখানে যদি কেশব সেন উত্তরে থাকে, লক্ষণ সেনও আছে, ধরেন যে কেশব সেন আছে, তাহলে আপনাকে প্রশ্ন করতে বুঝাচ্ছে যে আপনি লক্ষণ সেনের পরে কেশব সেন তার ছেলের নামটা অপশনে দাগাইতে হবে। কারণ হচ্ছে যে লক্ষণ সেনের পরে কেশব সেনও বিক্রমপুরে শাসন করতে ছিল, যদিও ওই সময় নদিয়া দখল করে ফেলছে বক্তিয়ার খলজি, কিন্তু কেশব সেন উল্লেখযোগ্য কোনো কিছুই করে নাই। কিন্তু তার নাম যদি ওখানে থাকে, অপশনে যদি কেশব সেন থাকে, তাহলে আপনাকে কেশব সেন দাগাইতে হবে। আর অপশনে যদি কেশব সেন না থাকে, যদি শুধু লক্ষণ সেন পর্যন্ত থাকে, তাহলে তার কোনো বিতর্কই নাই। কিন্তু কেশব সেন থাকলে বিক্রমপুরে যে তারা কিছুদিন ধরে আরো ইয়া করছিল, রাজ্য শাসন করছিল, সেই বিষয়টা সর্বশেষ রাজা যে ছিল সেই ছিল আপনার কেশব সেন, সেন বংশের সর্বশেষ রাজা। আর অপশনে না থাকলে কেশব সেন, তাহলে উত্তর হবে লক্ষণ সেন। তো এই যে আমাদের যে ঢাকা, ভাইয়া, হ্যাঁ বলেন। এখানে 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 প্রশ্নটা মনে হয় এই সে একটা হচ্ছে শেষ রাজা আর শাসক। শেষ রাজা হলে হচ্ছে যে লক্ষণ সেন, আর শেষ শাসক হলে হচ্ছে যে কেশব সেন, হুম, এরকম মনে হয়। না এরকম আমি এটা শুনছি, তা আমি এটা বলছি, এগুলো নিয়ে তো খুব বেশি বিতর্ক আছে। তো আমাদের সাধারণত P2 থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এটা অপশনের উপরে নির্ভর করে। সাধারণত লক্ষণ সেন আর কেশব সেন যদি থাকে, এখন শাসক আর রাজা বা সম্রাট এগুলো তো পরস্পর কাছাকাছি। তা এখন সেই ক্ষেত্রে আপনার বলা হচ্ছে এটা যে যদি এমন থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অপশনের দিকে একটু তাকাইতে হবে। যেমন আরেকটা আমি বলতে পারি যে যেমন পাল বংশের, আপনাকে যদি বলে যে পাল বংশের শেষ রাজা কে, যদি আপনার রামপাল আর মদন পাল দুটাই একসাথে থাকে, তাহলে আপনাকে আবার মদন পাল দাগাইতে হবে। কারণ হচ্ছে যে মদন পালটা বিভিন্ন বইতে নাই, কারণ মদন পাল মানে কি বলা যায়, মানে মদন পাল একজন সফল শাসক ছিল না, সে ছিল দুর্বল শাসক। তো কিন্তু তার নাম যদি অপশনে থাকে, ধরেন যে মদন পাল আছে, তাহলে আপনাকে মদন পালটা দেখাইতে হবে। আর যদি মদন পাল না থাকে, তাহলে রামপালটা হবে অ্যান্সার। তো ঠিক এখানেও একই রকম, ধরেন যে লক্ষণ সেন তো সেই তো দুর্বল, সেই তো যখন চলে আসে তখন তার উত্তরাধিকারী হিসেবে সেকেন্ড রাজধানী, তো ওইটাও তো তার একটা অংশ ধরেন চলে গেল। ধরেন যে আমি যদি আপনাকে যদি বলি, ধরেন যে বাংলাদেশের, ধরেন যে বাংলাদেশ আক্রমণ করে ঢাকাকে কেউ নিয়ে গেল, এখন ধরেন যে বাংলাদেশের শাসক এসে চট্টগ্রামে এসে আসা, সে আবার শাসন করতে শুরু করলো। এখন আপনি তো তাকে তো এখন চট্টগ্রামে যদি যে শাসন করবে, তাকে তো আপনি মানে ইয়ে করতে পারবেন না, তাকে তো আপনার ইতিহাসে মানে বলা গেছে তার একটা অংশ চলে গেছে, কিন্তু আর একটা অংশ তো তার আছে। তো এইটা ধরেন যে ওখানে বিক্রমপুর যে পরাধীন ছিল, বিষয়টা এমন না, বিক্রমপুর সেকেন্ড রাজধানী, সেখানে আবার আপনার মানে 1204 সালের পরেও প্রায় 1230 সালের মতো মতো ওরা ভালোভাবেই রাষ্ট্র শাসন করছে। এখন সেই ক্ষেত্রে এটা আসলে অপশনের উপর নির্ভর করে যদি ভাবে, তবে আপনার কথাটাও সঠিক, যে আপনারটাও ঠিক, ঠিক আছে। এখন এগুলা নিয়ে ধরেন বিতর্ক থাকে, তবে আমার কাছে মনে হচ্ছে এগুলো অপশনের উপর নির্ভর করবে, যে অপশন আসলে বিষয়টা কিভাবে অপশনে আসে সেটার উপর নির্ভর নির্ভর করবে। আচ্ছা দাঁড়ান একটু, আমি একটু ইয়ে করে একটু পজ করতে হচ্ছে আমাকে, একটু লাইনে থাকেন আপনারা। হ্যালো। এখন এখন বৃষ্টি কমছে, আর আমি ধরো
আচ্ছা, আমরা আবার শুরু করতেছি। তো ভাই ওইটা মানে শেষ মানে এখানে আপনি যেটা বলতেছেন এগুলা বিভিন্ন জায়গায় বলে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখানে যদি আপনার শেষ শাসক বা শেষ রাজা এরকম কোন কিছু যদি থাকতো তাহলে আমাদেরকে হয়তো বা পিটু থেকে এটা ক্লিয়ার করতো, বুঝছেন? তো এখন এটা বিভিন্ন বই গাইডে এইভাবে বলা হয়। তো শেষ শাসক শেষ রাজার মধ্যে একটা পার্থক্য তৈরি করে। তো আমার কাছে এটা খুব বেশি পরিমাণে হয় না। এখন পিএইচসি কোনটা অ্যান্সার নাই সেটা তো আপনি কেউ জানেন না, তাই না? ধরেন কোনো এই পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে কেউ কি অ্যান্সার শিট দিছে? দেয় নাই। এখন এগুলা নিয়ে ধরেন একটু মারামারি চাকরির ক্ষেত্রে হয়। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওখানে যে ওনারা যেটা নির্ভরযোগ্যভাবে যেটা বললো যে এখানে অপশনের উপরও নির্ভর করবে যে অপশনে কে আছে। এখন আপনাকে যদি শোনেন, আপনাকে যদি কেশব সেনের কথাটা যদি উল্লেখ করে, এটা কমন সেন্সের একটা বিষয়, যে আপনাকে যদি কেশব সেন জিনিসটা যদি নিয়ে আসে ওখানে অপশনে, তাহলে আপনাকে বুঝতে হবে যে প্রশ্নকর্তা আপনাকে একটু ডিপ অ্যান্সার খুঁজতেছে, যে এই অ্যান্সারটা একটু আপনি সেন বংশের শেষ রাজা লক্ষণ সেনের পরও ঘটনা যেগুলো ঘটছে ওগুলো আপনি জানেন কিনা, এটা বোঝার জন্য আপনাকে একটু ডিপি নিয়ে গেছে। তখন সেই ক্ষেত্রে আপনাকে এটা বুঝে কেশব সেন দাগাইতে হবে। আর যদি আপনার কাছে বেশি মনে হয় যে এই ধরনের করবো না, তাহলে অপশন হচ্ছে একটাই, যে আপনি স্কিপ করেন, স্কিপ করে বাদ দিয়ে দেন, একটা প্রশ্ন না দিলে কি হবে, ঠিক আছে? কিন্তু আমি ব্যক্তিগতভাবে যখন দেখবো যে শেষ রাজা দিয়ে বা শেষ শাসক দিয়ে আপনার দিল, তখন কেশব সেন লক্ষণ সেন থাকলে আমি আসলে কেশব সেনই দেবো, যদি কেশব সেন অপশনে থাকে। সেটা হচ্ছে আপনাকে ডেপথ বোঝার চেষ্টা করতেছে যে আপনি কতটুকু পরিমাণে সিরিয়াস বা ইতিহাসগুলো কতটুকু জানেন, সেই ক্ষেত্রে এটা দেয় আর কি। আর যদি আপনার কাছে বেশি সন্দেহ মনে হয় তাহলে যে এই প্রশ্নটা স্কিপ করে চলে যাবেন, একটার জন্য তো আপনার প্রিলি মিস হবে না। তো দেখেন যে ঢাকেশ্বরী মন্দির হচ্ছে মানে ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা হলো বল্লাল সেন, ঠিক আছে? আর 1200 শতাব্দীতে বল্লাল সেন প্রতিষ্ঠা করেন ঢাকেশ্বরী মন্দির। তাহলে 1200 শতাব্দীতে ঢাকেশ্বরী মন্দির মানে প্রতিষ্ঠা করে বল্লাল সেন। এরপরে আমরা দেখতেছি, আমরা একটু এক সিরিয়ালে একটু মৌর্য বংশ সেন বংশ সবগুলো একটু একটু রিভাইজ দিই, দেখেন। তো বলা হচ্ছে মৌর্য সাম্রাজ্য, এটা আপনার তো সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে কে? চন্দ্রগুপ্ত মৌর্য। প্রথম শাসককে চন্দ্রগুপ্ত মৌর্য, শ্রেষ্ঠ শাসককে সম্রাট অশোক, শেষ শাসককে বৃহদত্ত। বৃহদত্ত খুব একটা মানে কি বলা যায় প্রসিদ্ধ কেউ নাই, এই জন্য তার নাম কখনো আসে নাই, মনে রাখবেন শেষ শাসক হচ্ছে বৃহদত্ত। রাজধানী পাটালিপুত্র, প্রাদেশিক রাজধানী পুণ্ড্রবর্ধন। আর মৌর্য যুগে গুপ্তচরদের উপাধি হলো সঞ্চারা, গুপ্তচরদের উপাধি সঞ্চারা। ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। তো এখন গুপ্ত সাম্রাজ্য, এটা হচ্ছে প্রথম সম্রাট বা গুপ্ত সাম্রাজ্যের প্রথম সম্রাট বা প্রথম স্বাধীন ও শক্তিশালী রাজা, সেটা হলো প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে সরি, আমি বারবার মৌর্য কথাটা বলে ফেলি, প্রথম চন্দ্রগুপ্ত, ঠিক আছে? এখানে মৌর্য না, এটা তো গুপ্ত সাম্রাজ্য। তাহলে প্রথম চন্দ্রগুপ্ত। আর প্রতিষ্ঠাতা হচ্ছে আপনার মহারাজা শ্রীগুপ্ত, তাহলে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা শ্রীগুপ্ত। আর প্রথম সম্রাট বা শক্তিশালী রাজা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। সমতট ব্যতীত সমগ্র বাংলা জয় করে সমুদ্রগুপ্ত, সেই সমতটটা জয় করতে পারে নাই। আর সে ছিল ওখানকার শ্রেষ্ঠ শাসক হলো সমুদ্রগুপ্ত। গুপ্তদের শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্ত, যাকে ভারতের নেপোলিয়ন বলা হয়, তাকে আবার কথিরাজও বলা হয়, সে কবিতা টবিতা লিখতো। শেষ শাসক হচ্ছে আপনার আহ, আহ, এখানে শেষ শাসক হচ্ছে আপনার বিষ্ণুগুপ্ত বা দ্বিতীয় জীবিত গুপ্ত। আর রাজধানী হচ্ছে পাটালিপুত্র। আর এখানে ওদের অন্যতম শাসক ছিল কি জানেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ওই যে যাকে বিক্রমাদিত্য বলা হইতো। বাংলার প্রাদেশিক রাজধানী পুণ্ড্রনগর ছিল, ধর্ম ছিল ওরা ব্রাহ্মণ বা সনাতন হিন্দু ধর্ম আর। আর পাল বংশ যেটা, প্রতিষ্ঠাতা রাজা গোপাল, শেষ শাসক ধর্মপাল, সরি শ্রেষ্ঠ শাসক ধর্মপাল, শেষ শাসক হচ্ছে ওই যে শেষ, আপনাকে যদি বলে শেষ সফল শাসককে, তখন উত্তর হবে রামপাল। যদি প্রশ্নে বলে যে শেষ শাসককে, তখন উত্তর হবে মদন পাল। তার মানে মদন পাল আসলে সফল ছিল না, রামপাল শেষ সফল শাসক। মদন পালের আমলে রাজ্যই শেষ হয়ে গেছে। রাজধানী হচ্ছে পাটালিপুত্র। আর ধর্মপালের আমলে রাজধানী ছিল পাহাড়পুর। ধর্মপাল একটা সময় রাজধানী পাহাড়পুরে নিয়ে আসে। এরপর হচ্ছে আমাদের সেন বংশ।
তো সেন বংশ হচ্ছে স্বাধীন বাংলার সর্বশেষ রাজবংশ, এবং সেনরা আসেন দক্ষিণাত্যের কণ্টক থেকে। তো এখন এই যে তারা অবস্থান করে কোথায়, রাঢ় অঞ্চলে। এখন সেন বংশের প্রতিষ্ঠাতা কে, সামন্ত সেন। এখন যদি সামন্ত সেন অপশনে না থাকে তাহলে উত্তর কে, হেমন্ত সেন। যদি সামন্ত সেন না থাকে তাহলে উত্তর হচ্ছে হেমন্ত সেন। আর শ্রেষ্ঠ শাসক কে, বিজয় সেন। শ্রেষ্ঠ শাসক বিজয় সেন। এখন সর্বশেষ রাজা বা বাংলার শেষ হিন্দু রাজা হচ্ছে কেশব সেন। এই যে দেখেন, সর্বশেষ রাজা বা বাংলার শেষ হিন্দু রাজা হচ্ছে কেশব সেন। অপশনে না থাকলে লক্ষণ সেন। বুঝছেন, আমি এটাই বলতে চাচ্ছি। দেখেন, সর্বশেষ রাজা বা বাংলার শেষ হিন্দু রাজা হচ্ছে কেশব সেন। অপশনে যদি না থাকে তাহলে লক্ষণ সেন। কেশব সেন যদি না থাকে তাহলে আপনি লক্ষণ সেনের মধ্যে সীমাবদ্ধ। কৌলিন্য প্রথার কৌলিন্য প্রথাকে চালু করছে বল্লাল সেন। আর সেনদের ধর্ম ছিল হিন্দু ধর্ম। রাজধানী ছিল নবদ্বীপ, বিক্রমপুর, লখনৌতি, মানে বর্তমানে গৌড়। এই হচ্ছে আমাদের সেন বংশ পর্যন্ত স্লাইড। এখানে প্রায় 56টার মতো স্লাইড আছে। তো এরপর এখন আমরা এখান থেকে আমরা আরো কিছু স্লাইড আমাদের দরকার। এখন আমরা একটা কাজ করি যে P2 এর ইয়াতে চলে যাই। আমি এরপর আর স্ক্রিনশট দেই নাই, তো এই জন্য ওদের ওয়েবসাইট থেকে আপনার মানে লেকচার শিটগুলো নেই। ওই দেখেন, আমি এই মাসে এখনো পেমেন্ট করি নাই। 20 তারিখ পর্যন্ত আমার ডেট আছে, আমার এটা লাল করে দিছে ওরা যে টাকা পয়সা দাও। তো 20 তারিখের দিকে, 20 তারিখের মধ্যে আমাকে ওদেরকে আবার পেমেন্ট করতে হবে, তখন ওরা দেবে। এই দেখেন, ওরা 46-এর সবগুলা রেকর্ড দিয়ে দিছে। এখানে হচ্ছে আপনার প্রশ্ন ব্যাংক, এই কাহুত এক্সাম, ডেইলি এক্সাম। আর এখানে এখানে হচ্ছে রিটেনের গুলা। আর এখানে এখন আমরা এই পিডিএফ এ যাব। এখন আচ্ছা, এইখানে যাব। আচ্ছা, তো দেখেন, আপনারা কি দেখতেছেন? মানে এখানে একটা পেজ ওপেন হয়েছে, এটা দেখতেছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার দেখেন। তো এখানে আমাদের আমরা এখন আমরা একটু আজকে একটু ঘোরাঘুরি করব, যে কে কোথায় একটু চলেন না, একটু ঘুরে টুরে আসি বাংলার বিভিন্ন জায়গায়। তো আমরা এখানে একজন গ্রিক দূত দেখতেছি, যার নাম হচ্ছে ম্যাগাস্তিনিস। এই ম্যাগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আসেন। ম্যাগাস্তিনিসের গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা। তিনি একজন ভূগোলবিদ, তবে তিনি বাংলায় আসেননি। অনেক বইতে লেখা আছে উনি বাংলায় আসছে, আসলে উনি বাংলায় আসেন নাই। উনি ওই মৌর্য সাম্রাজ্যের মধ্যেই ছিল। এরপর একজন ছিল ফাহিয়ান। উনি হচ্ছে চীন থেকে আসছে, চীনা পরিব্রাজক। তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে, মানে যার ওই যে বিক্রমাদিত্য যে বলতো দ্বিতীয় চন্দ্রগুপ্ত, মানে বিক্রমাদিত্য যার নবরত্ন সভা ছিল, সেই ফাহিয়ান উনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে বাংলায় ভ্রমণকারী প্রথম পর্যটক। এখন যদি আপনার প্রশ্ন আসে যে বাংলায় ভ্রমণকারী প্রথম পর্যটক কে, সেটা হচ্ছে ফাহিয়ান। উনি উনি আপনার দ্বিতীয় চন্দ্রগুপ্তের মৌর্যের আমলে উনি বাংলায় ভ্রমণ করে। ওনার বিখ্যাত একটা গ্রন্থ আছে, গ্রন্থের নাম হচ্ছে ফোকু ফোকু কিং। ঠিক আছে, চায়না তো। ফোকু কিং, এটা হচ্ছে ওনার বিখ্যাত একটা ভ্রমণ গ্রন্থ। এইবার আমরা আরেকজন দেখবো, তার নাম হচ্ছে ইয়াং সাং। হ্যাঁ, না সরি, ওনার কি হিউয়েন সাং। হিউয়েন সাং উনি হইলো আপনার চীনা পরিব্রাজক। দেখেন ওই যে লাঠি লোটা টোটা নিয়ে হাঁটতেছে। ওরা কত সুন্দর যে ছবিগুলা কই থেকে পাইলো, গুগল থেকে নিয়ে নিয়ে বসাইছে। তো এবার উনি হচ্ছে হিউয়েন সাং, চীনা পরিব্রাজক। উনি আসছে হর্ষবর্ধনের সময়। ওই যে হর্ষবর্ধন সম্বন্ধে আমরা বলছিলাম,
যে রাজা শশাঙ্কর সাথে তার ঝামেলা চলছিল। শশাঙ্ক মৃত্যুর পরে সে গৌড়ের প্রধান ছিল। তো বলা যায় যে গৌড় শাসন করছে আরই, মানে গৌড়ের ক্ষমতা দখল করছে কিন্তু রাখতে পারে নাই। তো হর্ষবর্ধন ছিল মূলত হিন্দু, কিন্তু এই হিউয়েন সাং তাকে আপনার বৌদ্ধ ধর্মের দীক্ষা দেন। এবং আমাদের বিদ্যাবাড়ির লেকচার শিটে বলা আছে যে উনি নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে। আসলে এটা ভুল। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে কুমারগুপ্ত, আর পৃষ্ঠপোষকতা দান করছে দেবপাল। ঠিক আছে, তা আমাদের লেকচার শিটে আসলে এই জিনিসটা ওরা কারেকশন না করেই চালাইয়া দিছে। হর্ষবর্ধন আর এমনি হর্ষবর্ধন কি নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে না। এই যে ইয়াংসাং যে ছিল, হিউয়েন সাং, এই হিউয়েন সাং সে যে ওই নালন্দা বিশ্ববিদ্যালয়ের যেই শিলভদ্র যে ছিল আচার্য, শিলভদ্রের কাছে যায় সে পড়াশোনা করছে। আর হর্ষবর্ধনকে সে বৌদ্ধ ধর্মের দীক্ষা দিছে। তো আমাদের এখানে লেকচার সেটা আসলে এটা ভুল আছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিলভদ্রের কাছে সে দীক্ষা লাভ করে। সপ্তম শতকে সে সমতটে আসে, খুবই গুরুত্বপূর্ণ। নোয়াখালী কুমিল্লার লিজেন্ডারি এলাকাতে সে আসছে, যে সপ্তম শতকে। এবার আমরা আরেকজন দেখব, একজন পরিব্রাজক দেখব, যার নাম হচ্ছে ইবনে বতুতা। উনি মরক্কোর অধিবাসী। উনি বাংলায় আসছে কত সালে, এই সালটা খুবই গুরুত্বপূর্ণ। 1346 সালে ফখরুদ্দিন মুবারক শাহের শাসনামলে ইবনে বতুতা সোনারগাঁয়ে আসেন। তাহলে ইবনে বতুতা মরক্কোর অধিবাসী। উনি মরক্কো থেকে আসছে 1346 সালে ফখরুদ্দিন মুবারক শাহ মানে ফকরা, ঠিক আছে, এই ফখরুদ্দিন মুবারক শাহের আমলে ইবনে বতুতা সোনারগাঁয়ে আসেন। তখন ছিল সোনারগাঁ বাংলার রাজধানী। তখন দিল্লির সম্রাট ছিলেন কে? মোহাম্মদ বিন তুগলক। তো মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবনে বতুতা আসেন এবং উনি ফখরুদ্দিন মুবারক শাহের আমলে বাংলায় আসেন 1346 সালে। বাংলা সালটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলার ধন সম্পত্তি দেখে ইবনে বতুতা বললেন দোজখী নিয়ামত, মানে দোজখী নিয়ামত মানে ধন সম্পদপূর্ণ দোজক। এখন সেটা কেন বলছে? এই সে যখন সোনারগাঁয়ে আসলে দেখেছে, ওরে বাপরে বাপ, ভালো ফসল, মানে মরক্কো যেখানে, এখানে তো মরুভূমির মতো, এবং বাংলায় এত চিরসবুজ, এত ফুল পাখি, এত ফসল, এত ধন সম্পদ দেখে খুবই আশ্চর্যিত হয়েছে। এরপর সেই বেচারা যখন আপনার জুলাই আগস্ট আসলো, ওদিকে আপনার নভেম্বর, এই যে বর্ষাকাল যখন আসলো, কাল বৈশাখী ঝড়ে বেচারা দেখলো হায় হায়, তো গাছটা সব ভাঙিয়া মাথায় পড়তেছে। এখন ও তো আর এই ঝড় ঝাপটা এগুলা দেখে নাই, এই জন্য ঝড় ঝাপটা এগুলা দেখা, বন্যা টন্যা দেখা সে বেদিশ হয়ে বলতেছে এটা হলো দোজখী নিয়ামত, ধন সম্পদে পূর্ণ দোজক। বাংলায় প্রথম ভ্রমণ করেন কোন জায়গা দিয়ে? সে চাঁদগাঁও বা সাদাগাঁও, এটা চাঁদগাঁও বলতে মানে চট্টগ্রাম, এই চট্টগ্রামের মধ্যে দিয়ে সে বাংলায় ঢুকছে, মানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে। এবার কিতাব লেখছে সে, কিতাবুল রেহালা, এটার নাম হচ্ছে সফরনামা, তার যে কিতাব, ভ্রমণ কাহিনী। তো গ্রন্থ সংকলক হচ্ছে ইবনে জুজাই হচ্ছে গ্রন্থ সংকলক, মানে এই গ্রন্থটা সংকলন করছে ইবনে জুজাই। এটা আসতে পারে পরীক্ষায়। আর তার নাম ছিল, আমার বোন আবার কল দিছে এদিক দিয়ে। এখন কিতাবুল রেহেলা হচ্ছে সফরনামা বা গ্রন্থ সংকলক ইবনে জুজাই। এখন এখানে আমরা দেখতেছি যে এইটা ছিল আমাদের ইবনে বতুতাকে নিয়ে, মানে ইবনে বতুতা নিয়ে আমরা সামনে আরো পড়বো। এখন যেহেতু ভ্রমণ পরিব্রাজক নিয়ে কথা বলতেছি, তো এই জন্য আমরা দেখতেছি কিতাবুল রেহেলা মানে মরক্কোর অধিবাসী। এই কিতাবুল রেহেলা লেখছে আপনার ইবনে বতুতা। উনি বাংলায় আসছে 1346 সালে ফখরুদ্দিন মুবারক শাহের আমলে। ওই সময় দিল্লির সিংহাসনে ছিল মোহাম্মদ বিন তুগলক। আর দিল্লিতে আসছে কত সালে? 1333 সালে। 1333 সালে দিল্লিতে ছিল, এবং 1346 সালে উনি বাংলায় আসে এবং বাংলায় প্রথম ভ্রমণ করেন, মানে সাদগাঁও বা চট্টগ্রাম দিয়ে, এবং বাংলাকে ধন সম্পদপূর্ণ দোজক বলে। আর তার গ্রন্থের নাম হচ্ছে কিতাবুল রেহেলা, এটা সফরনামা, গ্রন্থ সংকলক হচ্ছে ইবনে জুজাই। এবার মা হুয়ান চীনা পরিব্রাজক। মা হুয়ান হচ্ছে চীনা পরিব্রাজক। এখন তিনি 1406 সালে গিয়াসুদ্দিন আজম শাহের আমলে উপমহাদেশে আসেন। তাহলে মা হুয়ান আসেন কখন? উনিও চীনা পরিব্রাজক
1406 সালে গিয়াসুদ্দিন আজম শাহের আমলে উনি আসেন এবং ওনার একজন সহযোগী ছিল যার নাম ছিল গংজেন, ওনার একজন সহযোগী। আপনারা স্ক্রিনশট দিয়ে নেন যারা আছেন। নিকোল দা কন্টি, এই যে এটা আপনি লেকচার শিটে কোনো জায়গায় পাবেন না বুঝা। নিকোল দা কন্টি উনি ছিল ভ্যানিস বা ইতালির একজন নাগরিক। আন্দামান দ্বীপপুঞ্জ হয়ে তিনি বাংলায় আসেন। এই নিকোল দা কন্দি যখন বাংলাদেশে আসেন তখন তিনি বলল যে আমি কি স্যারনোভা, মানে স্যারনোভাকে উনি বলছে মানে সোনারগাঁওকে উনি বলছে স্যারনোভা, আর বুফেতানিয়া বলছে চট্টগ্রামকে বলছে বুফেতানিয়া। ঠিক আছে, বলে শনাক্ত করেন, এইটা উনি বলছে। তবে ওনারটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, মনে রাখলে রাখেন, না রাখলে সমস্যা নাই, ভুলে গেলে আরো ভালো। এই হচ্ছে একটা চার্টের মধ্যে আমরা দেখতেছি ম্যাগাস্তেনিস তিনি একজন ভূগোলবিদ, গ্রিস থেকে আসছে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। ওনার একটা গ্রন্থ আছে ইন্ডিকা আর গমনকাল, মানে উনি আসছে 320 অব্দে আর 2 অব্দে। ফাহিয়েন উনি প্রথম বাংলায় আসেন, প্রথম বাংলায় ভ্রমণকারী একজন পর্যটক, চীন থেকে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। ওনার গ্রন্থের নাম হচ্ছে ফো কু কিং, উনি এত সালে আসে, এটা গুরুত্বপূর্ণ না। আর হিউয়েন সাং চীনা পরিব্রাজক হর্ষবর্ধনের সময় আসেন, ওনার গ্রন্থের নাম হচ্ছে সিদ্ধি, এত সালে তিনি আসছে, এটা গুরুত্বপূর্ণ না, সালটা একটু দেখিয়ে রাখবেন আর কি। প্রাচীন বাংলার ভারতে গমনকারী পর্যটক আমরা দেখতেছি নিকোল দা কন্টি, উনি ইতালি থেকে আসছে 1400 সালের দিকে, যে 1420 থেকে 1444। এবার ইবনে বতুতা, ওনাকে বলা হয়েছে দুজকি নিয়ামত, মানে বাংলাকে বলছে দুজকি নিয়ামত, ধন সম্পূর্ণ দুজক, সোনার গায়ে তিনি আসছে। মা হুয়ান এবং গংজেন আসছে চীন থেকে, এবং ওই দুইজন মা হুয়ান আসছে গিয়াসুদ্দিন আজম শাহের আমলে, আর ইবনে বতুতা আসছে ফখরুদ্দিন মোবারক শাহের আমলে। সোনারগাঁয়ের অধিপতি ছিল উনি, ফখরুদ্দিন মোবারক শাহ। আর ভারতে ওই সময় সিংহাসনে ছিল তুগলক বংশের মোহাম্মদ বিন তুগলক। তার গ্রন্থ হলো কিতাব যেটা ছিল সেটা হচ্ছে কিতাবুল রেহেলা, এটা সফরনামা বলা হয়। ভারতে আসেন 1333 সালে, বাংলায় আসেন 1346 সালে। এই হচ্ছে আমাদের ভ্রমণ ভ্রমণ নিয়ে যা যা ছিল। এখন কোন ব্যক্তি বাংলাকে ধন সম্পদ নগর বলছেন? ইবনে বতুতা। ম্যাগাজিনিস কার আমলে আসছে? চন্দ্রগুপ্ত মৌর্য। এগুলো আপনার একটু রিভিশন দেন। বাংলার প্রথম চৈনিক পরিব্রাজক কি? ফাহিয়েন। এখন ইবনে বতুতা কত সালে বাংলা ভ্রমণ করেন? 1346। দেখছেন সবগুলা কাছাকাছি, একটু মনে রাখতে হবে 1346। এবার চলেন আমরা একটু, এতক্ষণ তো ওরা ঘুরছে আইসা, এখন চলেন আমরা এখন নিজেরা একটু ঘোরাঘুরি করে আসি। ঠিক আছে, এখন ওরা ঘুরছে, এখন আমরা এবার গ্রুপে সবাই মিলে ঘুরি, কে কোন দিকে যাওয়া যায় দেখি। প্রাচীন বাংলার শিল্পকলা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এখন এগুলা কি বলেন? এই বগুড়ার কেউ আছেন নাকি? বগুড়ার কেউ নাই তো? বগুড়ার দই যে খাবো সেই সুযোগও নাই। এই যে এখানে দেখেন এগুলা সব বগুড়ার দই। তো এখন কোথায়? আমরা দই খাওয়ার জন্য বগুড়ায় চলে আসলাম। তো বগুড়ায় আইসা দেখলাম যে হায় হায়, এটা তো পুণ্ডনগরে আমরা আসছি, তাই না? প্রাচীন পুণ্ডনগরে আমরা গেলাম। প্রাচীন বাংলার সমৃদ্ধ জনপদ ছিল পুণ্ড। আর এই পুণ্ড, আর এই পুণ্ডতে আছে কি? মহেস্থানগড়, মানে পুণ্ডতে আছে কি? মহেস্থানগড়, যার যার পূর্ব নাম ছিল পুণ্ডনগর। আমাদের মৌর্য সাম্রাজ্য, আপনার গুপ্ত সাম্রাজ্য, এগুলা সবগুলোর সময় আমাদের বাংলার রাজধানী ছিল, এবং পালদের সময়ও বাংলার রাজধানী ছিল কি? পুণ্ডনগর। এখন পুণ্ড শব্দের অর্থ হচ্ছে ইক্ষু, মানে আখ। আর চট্টগ্রামে কি যেন বলে? কুশাল। চট্টগ্রামে বলে আখকে বলে কুশাল। আচ্ছা, যাই হোক। এখন অবস্থান কোথায়? বগুড়া থেকে 8 মাইল উত্তরে করতোয়া নদীর তীরে। খুব গুরুত্বপূর্ণ। মহেস্থানগড় কোন নদীর তীরে? করতোয়া নদীর তীরে। আর পুরাকীর্তি আছে কি কি? মৌর্য ও গুপ্ত বংশের বিভিন্ন জিনিস এখানে আছে নিদর্শন হিসেবে। আবিষ্কারককে, এটা আবিষ্কার করছে কে? কানিংহাম। আবিষ্কারক হচ্ছে কানিংহাম, সাল লাগবে না। এখানকার বিখ্যাত স্থান আছে, দেখেন সবগুলা বিটা। বাসু, এই যে দেখেন বৈরাগীর বিটা, গোবিন্দ বিটা, খোদার পাথর বিটা, বেহুলার বাসরগড়, পরশুরামের বিটা, যত বিটা সব হচ্ছে আপনার এই মহাস্থানগড়ে। আর বহুলার, হ্যাঁ ওই যে আমাদের রহমাপুকে কেউ একটু বলেন যে ক্লাস চলে। আর বেহুলার বাসরঘর
বেহুলার বাসরঘরও হচ্ছে আপনার মহাস্থান করে। এরপর আহ তাহলে বেহুলার বাসরঘর খুব গুরুত্বপূর্ণ, বাসু বিহারও মহাস্থান করে, আর যত ভিটা যা আছে সবগুলো হচ্ছে মহাস্থান করে। আরেকটা গুরুত্বপূর্ণ মানুষ আছে, সে হচ্ছে শাহ মোহাম্মদ বলখির মাজার, শাহ মোহাম্মদ বলখির মাজার। এই শাহ মোহাম্মদ বলখির মাজার নিয়ে আমরা পড়বো সামনে। মহাস্থানগড়ের শিলালিপি, তো ভারতের অন্যতম প্রাচীনতম শিলালিপি পাওয়া গেছে মহাস্থানগড়ে। মহাস্থানগড়ের শিলালিপি হলো বাংলাদেশের তথা ভারতের প্রাচীনতম শিলালিপি। আনুমানিক খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে সম্রাট অশোকের সময় এই মহাস্থানগড়ের একটি শিলালিপি তৈরি হয়, সেই শিলালিপিটা আমরা পাই। আর সম্রাট অশোক ছিল ব্রাহ্মী লিপির পৃষ্ঠপোষক। তো এখন এই যে সেই শিলালিপি যেটা আমরা পাইছি, সেটা কত সালে পাইছি? গতকালও বলছিলাম 1931 সালের 20 নভেম্বর। 1931 সালের 20 নভেম্বর বগুড়া জেলার মহাস্থানগড়ের আপনার বারু ফকির নামক একজন কৃষক সে চাষ করার সময় সে একটা লিপি পায়। এই লিপিটাই হচ্ছে সেই অশোকের সেই ব্রাহ্মী লিপি। তো সময় মহাস্থানগড়ের শিলালিপিতে তৈরি হয় এবং মহাস্থানগড় শিলালিপিতে ব্রাহ্মী লিপির ব্যবহার পাওয়া যায় বা করা হয়েছে। এখন আমরা দেখলাম যে মহাস্থানগড়ের শাহ মোহাম্মদ বলখির মাজার। এখন এই শাহ মোহাম্মদ বলখি কে? তো বলা হয় যে শাহ মোহাম্মদ বলখি উনি এই দেশে ইসলাম প্রচার করার জন্য আসছিল। এখন ইনি এখানে এসে হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করে ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠা করেন। তা এখন কথিত আছে যে শাহ মোহাম্মদ বলখি এই যে মাহি সাওয়ার মানে হচ্ছে, বলা হয় যে উনি মাছের ফিটে করে এই করতোয়া নদী পাড়ি দিছে। তো বলা হচ্ছে যে মাছের ফিটে করে পাড়ি দিছে, পরে আবার প্রত্নতাত্ত্বিকরা এটাও বলে যে মাছের ফিটে করে না, আসলে উনি যেই বর্জা বা যে নৌকাটা দিয়ে উনি পাড়ি দিছিল ওইটা দেখতে অনেকটা মাছের ফিটের মতো ছিল, মানে ওটার আকৃতিটা মাছের ফিটের মতো ছিল, এই জন্য সবাই বলতেছে মাছের ফিটে করে উনি আসলে পাড়ি দিছে। আসলে এটা ছিল ওরকম। তো এটা হলো প্রত্নতাত্ত্বিকরা এইভাবে বলে, ইতিহাসবিদরা বলে যে আসলে ওই নৌকাটা মাছের ফিটের মতো করে ছিল। তো এখানে যে দেখেন এই যে খোদার পাথর বিটা ফাল আমলে নির্মিত, এটার মাহাত্ম কি? এই যে দেখেন এটা ফাল আমলে খোদার পাথর বিটা নাম বানাইছে। এখানে যে দেখেন ওই যে এক ব্যক্তি দুধ ঢালতেছে, দেখছেন? এখানে বলা আছে যে এখানে যদি কেউ নিয়ত করে দুধ ঢালে তাহলে তার মনোবাসনা পূর্ণ হবে। তার মানে আমরা সবাই মিলে ধরেন বগুড়া যাইতে পারি, হ্যাঁ, বগুড়া যায় খোদার পাথর পিঠাতে ধরেন দুধ টুধ ঢাইলা বিসিএস কাটার হয়ে যাব, ঠিক আছে? এই যে যে আপনার দুধ ঢালা শুরু করে দিচ্ছে, তাই আবার কেউ আশেপাশে থাকলেও দুধ ঢালতে চায় না। এবার বৈরাগীর ভিটা, এটা মানে কুফর, ইসলামে এটার কোনো ভিত্তি নাই। এবার হলো বৈরাগীর ভিটা। বৈরাগী কারা? যে যারা বৈরাগ জীবন, ঘর সংসার পোলা মাইয়া সব বাদ দিয়ে